জিও ইউটিউব সৃজনে নতুনের অঙ্গীকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি জহুরুল ইসলাম সাবিত স্যার বাংলা বিষয় নিয়ে। প্রিয় ভাই বোনেরা, তোমরা যারা বিসিএস প্রিলিমিনারি বিভিন্ন চাকরি ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রতিযোগিতায় অংশগ্রহণকারী হতে যাচ্ছ, তাদেরকে নিয়ে আজকের আমার এই আয়োজন। প্রিয় বন্ধুরা, আমি আজকে একটি বিষয় নিয়ে আসছি যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। বাংলা ভাষা ও সাহিত্যের মধ্যে ব্যাকরণিক কিছু বিষয় থাকে যেগুলো বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় গুরুত্বপূর্ণ অংশ হিসেবে থাকে। 41তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় যারা অংশগ্রহণ করতে যাচ্ছ, বিশেষ করে তারা এবং অন্যান্য চাকরি ও প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে যারা, তাদের জন্য আজকের এই আয়োজন। শুদ্ধ বানান টপিকটা নিয়েছি। শুদ্ধ বানান। শুদ্ধ বানান এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যে শুধু বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা নয়, সারা জীবনই লাগে। মৃত্যুর আগ পর্যন্ত মাদার ল্যাঙ্গুয়েজ হিসেবে মাতৃভাষা যতক্ষণ আমাদের মুখে আছে, সেটা বলায় এবং লেখায়, বিশেষ করে লেখার সময় আমরা এই শুদ্ধ বানানটা আমরা খুব অনুভব করে থাকি যে শুদ্ধ বানান কোনটি। আজকে আমি বিশেষ করে 41তম বিসিএস পরীক্ষায় যারা অংশগ্রহণ করবে তাদের জন্য আমি ধারাবাহিকভাবে এই বানান পর্বটা নিয়ে আসছি। আমি আজকে যে শব্দগুলো নিয়ে আসছি, এখানে অশুদ্ধ বানানগুলো আছে, খুবই গুরুত্বপূর্ণ। বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি বিভিন্ন সালে যে শব্দগুলো এসেছিল, সেই শব্দগুলো থেকে আমি বেছে নিয়েছি প্রথম পর্বটা সাজানোর জন্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বানান খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই বানান আসলে কাউকেই 100% গ্যারান্টি দিয়ে বলা যাবে না যে সে 100% বানান নির্ভুল জানে, শুদ্ধ বানান প্রয়োগ করতে জানেন। সে লেখক হোক, কবি হোক, সাহিত্যিক হোক, বিসিএস ক্যাডার হোক, যেই হোক না কেন, এটা একটা ব্যাপক বিষয়। ব্যাকরণের যত বিষয় আছে, সব বিষয়ের সূক্ষ্মাতি সূক্ষ্ম জ্ঞান যার আছে, কেবল সেই শুদ্ধ বানান সবচেয়ে বেশি জানেন। কিন্তু 100% নির্ভুল লিখতে পারেন, এই কথাটার গ্যারান্টি দিয়ে কাউকেই বলা যায় না। আমি নিজেও একজন লেখক। 2100 বইমেলায় আমার সাহিত্যের 6টি শাখার 13টি বই বের হয়েছে, এবং সেই লেখালেখি করতে গিয়ে আমিও দেখেছি আমি যে অন্যদের চেয়ে অনেক এগিয়ে আছি বানান শুদ্ধ লেখায়। কিন্তু তারপরেও মনে হয় যে আমার জন্য কোথায় যেন গ্যাপ আছে, কোথায় যেন ল্যাক আছে, কোথায় যেন আমি কোন বানানটা শুদ্ধ আপডেট বানানটা এখনো শিখতে পারি নাই। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা দুর্বলতা নয়। সুতরাং আমাদেরকে শুদ্ধ বানানের ক্ষেত্রে এই কথাটা মাথায় রেখেই সামনে এগোতে হবে এবং বানান প্রচুর শিখতে হবে। প্রতিদিন পড়ার সময় আমাকে ইগলের চোখে দেখতে হবে। যখন পত্রপত্রিকা পড়ি, বই পড়ি, গল্প পড়ি, ম্যাগাজিন পড়ি, বা কোথাও লেখা দেখি চোখে পড়ে, তখন ইগলের চোখে আমাকে দেখতে হবে শুদ্ধ বানানটা আমি দেখছি কিনা। তাহলেই শুদ্ধ বানান স্বতঃস্ফূর্তভাবে শুদ্ধ হতে থাকবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর ভূমিকা নয়, আমি এখন তোমাদের সামনে যে 20টি শব্দ নিয়ে এসেছি, এই 20টি শব্দের শুদ্ধ বানান শুরু করছি। এই শব্দটা গেল, অর্থাৎ 40তম বিসিএস পরীক্ষায় এসেছে। প্রজ্জ্বল শব্দটা সন্ধি সাধিত শব্দ। প্র যোগ উজ্জ্বল, এই শব্দ দুইটা সন্ধি সাধিত হয়ে শুদ্ধ বানান হয়েছে প্রজ্জ্বল। শিক্ষার্থী বন্ধুরা, এখানে বর্গীয় জ একটা আছে। উজ্জ্বল বানানে আমরা জানি যে বর্গীয় জ এবং বফলা, বর্গীয় জয় যুক্ত বর্গীয় জ এবং বফলা 3টি বর্ণ আছে, সেই 3টি বর্ণ এখানে থাকবে। উজ্জ্বল শব্দের হুবহু এখানে আসবে। আর প্র এর সঙ্গে উ সন্ধি সাধিত হয়ে এখানে ওকারে পরিণত হয়েছে সন্ধির নিয়মে। এটা হলো সঠিক শব্দ, হলো প্রজ্জ্বল। ত্রিভুজ, 3টি বাহুর সমাহারকে ত্রিভুজ বলা হয়। আমরা জানি যে গণিতের একটি খুবই পরিচিত শব্দ, কিন্তু এই বানানটা অনেক সময় ভুল হয়ে যায়। এখানে দীর্ঘ উকার হবে না, হ্রস্ব উকার হবে। ত্রিভুজ।
স্বায়ত্তশাসন খুবই গুরুত্বপূর্ণ শব্দ এবং বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন সময় এসে থাকে। স্বায়ত্তশাসন, এখানে মূল শব্দটা হলো যে স মানে নিজ, আপনি, সেই শব্দটার সঙ্গে বফলা হবে, আর এই যে যুক্ত বর্ণ ত আছে এর সঙ্গে বফলাটা হবে না। স্বায়ত্তশাসন। এ হলো স্বায়ত্তশাসন, এবং এই শব্দটা আমরা বহুল ব্যবহৃত একটা শব্দ হিসেবে শুনে থাকি, কিন্তু লেখার সময় আমরা এটা ভুল করে থাকি। আজ থেকে ইনশাল্লাহ আমরা কেউ ভুলবো না। স্বায়ত্তশাসন। নিক্কণ, অলঙ্কারের শব্দ। এই নিক্কণ শব্দটা এখানে ক সঙ্গে ক যুক্ত বর্ণ হয়েছে, আসলে এখানে কয় ক না, এখানে একটা ফলা আছে, ব ফলা, শব্দটা হবে নিক্কণ। কর নিচে ফলা আর মূর্ধন্য ন, নিক্কণ। সূচ্যাগ্র, এটা সন্ধি সাধিত শব্দ, সুদ যোগ অগ্র, সূচ্যাগ্র, কিন্তু এখানে সুদ বানানটা ভুল হয়েছে। সূচ্যাগ্র দীর্ঘকার হবে, আর চর সঙ্গে শুধু জ ফলা হবে আর গয় র ফলা হবে, সূচ্যাগ্র, এখানে আকারটা হবে না। এরপর অনূর্ধ্ব। অনূর্ধ্ব, এখানে এই শব্দটা আসলে ঊর্ধ্ব শব্দটা দীর্ঘ উকার দিয়ে, সেজন্য এই আগের শব্দের সঙ্গে সন্ধি সাধিত হলেও দীর্ঘ উকার হবে, এখানে দীর্ঘ উকার হবে। তারপরে ঊর্ধ্ব শব্দ এভাবে থাকবে। অনূর্ধ্ব, অনূর্ধ্ব 11, অনূর্ধ্ব 11 আমরা বিভিন্ন ভাষায় শুনে থাকি, বিভিন্ন খেলা প্রসঙ্গে। এখানে আরেকটি শব্দ নিয়ে এসেছি, একটা বিসিএস পরীক্ষায় এসেছে যে দোষী নির্দোষী যুগল শব্দ। এই যুগল শব্দের মধ্যে একটা শুদ্ধ আছে আর একটা অশুদ্ধ আছে। দোষী, যারা দোষযুক্ত হয় তাদেরকে দোষী বলা হয়, কিন্তু যাদের কোনো দোষ নেই তাদেরকে নির্দোষী বলা হয় না, তাদেরকে বলা হয় নির্দোষ। এখানে ই প্রত্যয়টা হবে না, দীর্ঘ ইকার হবে না, অর্থাৎ শব্দটা হবে, প্রথম শব্দটা ঠিকই আছে দোষী, আর পরের শব্দটা হবে নির্দোষ। যার কোনো দোষ নাই তাকে নির্দোষী বলে না, তাকে নির্দোষ বলা হয়। সুতরাং দোষী, নির্দোষ। রোগী শব্দটা আমরা খুব ব্যবহার করে থাকি, শব্দটা রোগী, আসলে রোগী শব্দটা শুদ্ধ না, প্রচলিত ভুল প্রয়োগ। রোগী শব্দটা শুদ্ধ বানান হবে রুগ্ন। রুগ্ন, অসুস্থ ব্যক্তিকে রুগ্ন বলা হয়। রোগী শব্দটা প্রচলিত ভুল, শুদ্ধ বানান রুগ্ন। ভাগীরথী একটা নদীর নাম, এবং এই নদীটা কলকাতায় অবস্থিত। কৃষ্ণচন্দ্র পুর একটা গ্রাম আছে যেখানে বিখ্যাত সাহিত্যিক প্রমথ চৌধুরীর দীর্ঘদিন সাহিত্য সাধনা করেছিলেন। সেই গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে একটা নদী, সেই নদীটার নাম ভাগীরথী, এবং এই নদীকে কেন্দ্র করেই আজকের যে চলিত ভাষা, এই ভাষাটা গড়ে উঠেছে। ওখান থেকে চলিত ভাষা শব্দগুলো বাংলা ভাষায় এসে আশ্রয় লাভ করে মৌখিক ভাষাটা, চলিত ভাষাটাই আজকের বাংলা ভাষায় পরিণত হয়েছে, চলিত ভাষায়। তো সেই ভাগীরথী একটা নদীর নাম। এখানে শব্দটা যেহেতু একটা বিশেষ্য, এখানে দুটোতেই দীর্ঘ ইকার আছে। আমরা এই দীর্ঘ ইকারের বানানগত ভুল, কোনটা সঠিক বা কোনটা ভুল, এটা যাচাই বাছাই করার জন্য পরীক্ষায় শব্দটা দিয়ে থাকি, অর্থাৎ কর্তৃপক্ষ দিয়ে থাকেন। এখানে শব্দটা হবে ভাগীরথী, ভারতে অবস্থিত একটা নদীর নাম। এই নদীকে কেন্দ্র করেই চলিত ভাষাটা গড়ে উঠেছিল। সচ্ছল, অবস্থা সম্পন্ন ব্যক্তিকে সচ্ছল বলা হয়। এখানে একটা বফলা দেওয়া হয়েছে, এই বফলাটা হবে না। আবার অনেকে সচ্ছল বানালে তালব্য সর নিচে একটা বফলা দেন, সেটাও হবে না। সচ্ছল শব্দটা এভাবে হবে, কোথাও বফলা হবে না। সচ্ছল অবস্থা সম্পন্ন ব্যক্তিকে বোঝানো হয়। এবারে 11 নম্বর শব্দটা আছে মরীচিকা। দূরে কোথাও দেখে, কোনো কিছু দেখে আশান্বিত হই যে এখানে মনে হয় পানি আছে, আসলে সেখানে পানি নাই, এক ধরনের মরীচিকা, আলো আধারী একটা রহস্যময় অবস্থা তৈরি করে মরীচিকা। আবার এই মরীচিকা লোহায় যখন জং পড়ে আমরা সেই শব্দটাকে বুঝিয়ে থাকি মরীচিকা। এই মরীচিকা বানানে দুটোতে দীর্ঘ ইকার নেই, একটাতে দীর্ঘ ইকার, একটাতে হ্রস্ব ইকার। শুদ্ধ বানানটা হবে মরি, প্রথমটা দীর্ঘ ইকার হবে আর চয়ে ঋষিকার হবে, মরীচিকা। বিদ্বান, যিনি জ্ঞান লাভ করেন, যিনি জ্ঞানের অধিকারী, বিশেষ জ্ঞানের অধিকারী, তাকে
বিদ্যান বলা হয়, কিন্তু এখানে শব্দগত শব্দগত থেকেই বানানটা ভুল হয়েছে। এখানে দয় জ ফলা হবে না, ফলাটা আসলে হবে ব ফলা, বিদ্যান। এই যে দয়ের সঙ্গে যে ব, এই একটা ফলাটা হবে এখানে বিদ্যান, যিনি জ্ঞানের অধিকারী। এটার আবার স্ত্রীবাচক শব্দ হলো বিদুষী, বিদ্যান বিদুষী। সাক্ষরতা, এখানে একটা ভুল শব্দ ব্যবহার করেছি আমরা, বা বিভিন্ন পরীক্ষায় এসেছে, এগুলো সব বিশেষ পরীক্ষার বিভিন্ন সালে এসেছে। এমন শব্দগুলো আমি এখানে বাছাই করে নিয়ে এসেছি তোমাদের সামনে, যে কোন ধরনের শব্দগুলো বিশেষ পরীক্ষা বাছাই করা হয় তোমাদের যাচাই বাছাই করার জন্য। সাক্ষরতা, সাক্ষরতা বলতে বোঝানো হয় যাদের অক্ষর জ্ঞান আছে এমন ব্যক্তিকে বলা হয় সাক্ষর। সেই শব্দটা হলো এটা, সহযোগ অক্ষর স্বাক্ষর। এই অক্ষর জ্ঞান আছে এমন ব্যক্তিকে বলা হয় স্বাক্ষর। আর সাক্ষরতা অভিযান নামে একটা শব্দ আছে, যখন আমরা দেখি যে বাংলাদেশে কতজন মোটামুটি শিক্ষিত লোক, এটা যাচাই বাছাই করার জন্য এক ধরনের সুমারি হয়, সাক্ষরতা অভিযান চলে। সেই সাক্ষরতা তার যুক্ত হয়ে এখানে শব্দটি তৈরি হয়েছে সাক্ষরতা। কিন্তু এখানে বফলা দিলে সেটা অন্য জিনিস হবে। স্বাক্ষর আমরা যখন সই করি তখন স্বাক্ষরের ক্ষেত্রে বফলাটা হয়, কিন্তু এমনি সাক্ষরতা অক্ষর জ্ঞান সম্পন্ন ব্যক্তিকে বোঝাতে বা ওই ধরনের কাজ বোঝাতে সাক্ষরতা যখন এই শব্দটা আসবে তখন বফলা হবে না, সাক্ষরতা। শিরচ্ছেদ, এটি একটা সন্ধি সাধিত শব্দ। শিরোহ যোগ ছেদ, এখানে মাঝখানে একটা যোগ দিয়ে সন্ধি করলে হয় শিরচ্ছেদ। তখন এটা সন্ধি সাধিত হলে বিসর্গটা থাকে না, সুতরাং শব্দটা হবে বিসর্গ ছাড়া। শিরচ্ছেদ এর মানে হলো যার মস্তক ছিন্ন করে ফেলা হয় তাকে বলা হয় শিরচ্ছেদ। শিরচ্ছেদ বিভিন্ন ধরনের শাস্তি দেওয়া হয়, ফাঁসি না, যখন ওই জল্লাদ মাথা মুন্ডন করে ফেলে, ছিন্ন করে ফেলে, বিচ্ছিন্ন করে ফেলে, কর্তন করে ফেলে, তখন সেটাকে বোঝাতে শিরচ্ছেদ শব্দটা ব্যবহৃত হয়। পূর্ণ শব্দ, ভালো কাজ, মঙ্গলজনক কাজকে আমরা পূর্ণ বলে থাকি। আরবি ভাষার শব্দটা হলো সওয়াব, সেই সওয়াবের বাংলা অর্থ হলো পূর্ণ, কিন্তু বানানটা ভুল। পূর্ণ শব্দটা এখানে দীর্ঘকার হবে না, রস্যকার দিয়ে মূর্ধন্য নয় যুক্ত হবে, পূর্ণ, ভালো কাজ। অভ্যন্তরীণ, এখানে বেশ দুটো বানান ভুল আছে, মানে দুই জায়গায় ভুল আছে। আসলে অভ্যন্তরীণ না, আমরা অনেক সময় উচ্চারণ এটা অনেক সময় শুনে থাকি, ভুল উচ্চারণ শুনে থাকি এবং সেটা লিখতে গিয়ে আমরা ভুল করে থাকি। আসলে শব্দটা হবে অভ্যন্তরীণ। এখানে আকার দেওয়া হয়েছিল, এটা ভুল, শুধু জ ফলা হবে, আকার হবে না। আর শব্দের শেষে দন্তন দেওয়া ছিল, এটা ভুল, হবে মূর্ধন্য ন। এখানে নত্যবিধি অনুসারে মূর্ধন্য ন হয়েছে। অভ্যন্তরীণ অর্থাৎ শব্দটা হলো অভ্যন্তরীণ, যে কোনো বিষয়ের যে ভিতরগত বিষয় সেই বিষয়টা বোঝাতে অভ্যন্তরীণ বোঝায়। যেমন বাংলাদেশের বিষয় হলে তখন বলা হয় যে অভ্যন্তরীণ নৌ বন্দরে সতর্কতামূলক সংকেত দেওয়া হয়েছে। অভ্যন্তরীণ নদী বন্দরগুলোকে, মানে বাংলাদেশের অন্তর্ভুক্ত যে নদী তাকে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী। আরেকটি শব্দ আমরা নিয়ে এসেছি পিপিলিকা, খুবই পরিচিত একটা শব্দ, কিন্তু বানানটা আমরা দেখি মাঝে মধ্যে ভুল হয়। তো পিপিলিকা শব্দে বানানে একটাতে দীর্ঘ ইকার আছে, দুইটা প, প্রথমটায় ঋষিকার কিন্তু পরেরটা দীর্ঘ ইকার হবে। পিপিলিকা, পিপিলিকা। এই পিপিলিকার নামেও কোরআন শরীফে একটা সূরা আছে, সূরা নামল, মানে পিপিলিকা। পিপিলিকার নাম, পিপিলিকা ক্ষুদ্র একটা প্রাণী, কিন্তু তাকেও আল্লাহ অনেক বড় করে দেখিয়েছেন শিক্ষামূলক হিসেবে। কোরআন শরীফে একটা সূরার নামও দিয়েছে, পিপিলিকার নামে একটা সূরা আছে। তো বানানটা আমরা আজ থেকে শিখে নিলাম যে দ্বিতীয় পয় দীর্ঘ ইকার, প্রথমটা ঋষিকার, পরেরটা দীর্ঘ ইকার, পিপিলিকা। দুর্বিষহ, এখানে যা কষ্ট করা খুবই দুর্বিষহ, মানে কষ্ট করা খুবই কঠিন, সহ্য করাটা খুবই কঠিন, এরকম একটা বিষয় হলো দুর্বিষহ। মানে অনেকে মনে হয় যে দুর্বিষহ নির্যাতন করছে, এরকম একটা বিষয় হচ্ছে দুর্বিষহ, সহ্য করা যায় না, সহ্য করা কঠিন। তো এই দুর্বিষহ বানানটা এখানে দন্ত সহ ব্যবহার করেছে, আসলে দন্ত সহ না, এটা মূর্ধন্য সহ হবে, দুর্বিষহ। আরেকটি শব্দ নিয়ে আসছি নিরীক্ষণ। নিরীক্ষণ আমরা অনেক সময় পর্যবেক্ষণ করে থাকি, পর্যবেক্ষণ করা, কোনো জিনিস গভীরভাবে পর্যবেক্ষণ করাটাকে বলা নিরীক্ষণ। এই নিরীক্ষণে বানানে এখানে আমরা আগে দীর্ঘ ইকার দেখছি, পরে রস ইকার দেখছি, এটা আসলে উল্টা হবে।
দন্ত নয় ঋষি হবে, আর রয়ে দীর্ঘ ইকার হবে। এরপরে ক্ষীয়, এখানে দন্তন দেওয়া হয়েছে, এখানে নত বিধি অনুসারে মূর্ধন্য ন হবে। নিরীক্ষণ, গভীরভাবে পর্যবেক্ষণ করা। আরেকটি গুরুত্বপূর্ণ শব্দ মুহুর্মুহ শব্দটা লিখেছি। এটা আমরা উচ্চারণ করতেও ভুল করি এবং অনেক সময় লিখতে গিয়েও আমরা ভুল করতেছি। আসলে শব্দটা হবে এটা, সঠিক শব্দ হলো মুহুর্মুহু। এটা এই বানানটা আগে আর কম্পিউটারে কম্পোজ করলে এই বানানটা আসতো, এখন আবার আপডেট বানান, নতুন সফটওয়্যারের যে সমস্ত বানানগুলো আসছে, সঠিক শব্দটা হলো এটা, বিকল্প হিসেবে আমরা লিখতে পারি এটা। সব জায়গায় রস্যকার, শব্দটা উচ্চারণ হবে সব জায়গায় রস উকার, আর এই ময়ের উপরে একটা রেফ হবে। মুহুর্মুহু মানে বারবার, বারবার এরকম একটা বিষয় বোঝাতে মুহুর্মুহু শব্দটা হয়। মুহুর্মুহু হামলা, একের পর এক হামলা চালানো হয়, এরকম বিষয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের সামনে আজকে শুদ্ধ বানান হিসেবে আমি 20টা শব্দ বাছাই করেছি বিশেষ পরীক্ষায় যারা অংশগ্রহণ করতে যাচ্ছ 41তম, বিশেষ করে তাদের জন্য, এবং আরো যারা বিভিন্ন চাকরি এবং প্রতিযোগিতামূলক পরীক্ষা অংশগ্রহণ করবে তাদের জন্য আমার এই ক্লাসটি কিছুটা হলো উপকারে আসবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এভাবে নিয়মিতভাবে তোমাদের সামনে আসার চেষ্টা করব। আশা করি তোমরা আমাদের সঙ্গেই থাকবে এবং আমাদের এই ভিডিওগুলো নিয়মিত পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর যদি সাবস্ক্রাইব করে রাখা থাকে তাহলে আগেই ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।